ডিয়ার স্টুডেন্ট, সবাইকে অনলাইন ক্লাসে ওয়েলকাম করতেছি। আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থাকো এই প্রত্যাশা করি সব সময়। তো আমরা প্রিভিয়াস ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, যেহেতু এটা তোমাদের একটু প্রবলেম ছিল। আজকে আমি লাস্ট ক্লাসটা নেব। তো আজকে ক্লাস নেওয়ার পরে আমি তোমাদেরকে আবার গত ক্লাসের মতো কিছু টাস্ক দেবো, মানে কিছু করতে দিব, তোমরা সেটা আমাকে রেসপন্স করবা। আমি খুবই খুশি হব তোমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো এবং চেষ্টা করো আমি যে আনসারটা মানে প্রশ্নগুলো করবো তোমরা যেন খুব সুন্দরভাবে আনসার করতে পারো। এবং গত ক্লাসে আয়েশা খুব ভালো করছিলা, থ্যাঙ্কস আয়েশাকে, রোল 2 সায়েন্সে। তো আমরা আজকে আবার ক্লাসটা কন্টিনিউ করি। দেন হচ্ছে আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটার উপরে তোমাদের আমি কোশ্চেন দিব। আশা করি তোমরা সবাই বেনিফিটেড হবা। ওকে, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। উপরে বোর্ডের উপরে দেখে বুঝতে পারতেছি আমরা রাইট ফর্ম অফ ভার্ব করবো, তাই না? তো গত ক্লাসে যে রুলস গুলো করা হয়ে গেছে জাস্ট একটু রিপিট করে দিচ্ছি মনে করার জন্য। আমি ফার্স্ট রুলসটা করেছিলাম যে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সবার আশা করি মনে আছে যে যদি আমরা করার সময় এরকম যদি থাকে হি, হেল্প, হ্যাঁ, যে কোনো ভার্বের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, তাই না? সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। যদি প্লুরাল হয়, তাই না, তাহলে কিন্তু ভার্ব চেঞ্জ হবে না। সেকেন্ড রুলসটা কি বলেছিলাম বলতো? যে কোনো প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি। সেকেন্ড রুলসটা বলেছিলাম এনি কাইন্ড অফ প্রিপজিশন উই ক্যান ইউজ কি আইএনজি, তাই না? ভার্বের সাথে আইএনজি করব, তাই না? যে কোনো প্রিপজিশন এক্সেপ্ট একটা প্রিপজিশন ছাড়া, তাই না? কি প্রিপজিশন ছাড়া ছিল? টু ছাড়া। টু এর পরে কি বলছিলাম বলতো? ভার্ব 1। আর এনি কাইন্ড অফ প্রিপজিশনের পর কি হবে? আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাই না? ভার্ব প্লাস আইএনজি। আর আদার্স অন্যদের ক্ষেত্রে কি হবে? টু যদি থাকে, শুধুমাত্র টু যদি থাকে তাহলে টু এর পরে ভার্ব 1 হবে। ঠিক আছে, এই দুটো রুলস ছিল। তারপর টু এর ক্ষেত্রে একটা রুলস বলেছিলাম কি বলতো? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি অ্যাডিক্টেড টু। এই চারটা শব্দের এই শব্দগুলোর সাথে টু যুক্ত আছে, কিন্তু এই চারটা টু এর সাথে যদি এই শব্দগুলো যুক্ত থাকে তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আমরা কি করবো বলতো? আইএনজি যুক্ত করবো। ওকে, ক্লিয়ার? আর একটা বলা হয়েছিল যে যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব কোনগুলো বলতো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, তাই না? এই শব্দগুলোর পর কখনোই ভার্ব চেঞ্জ হবে না। কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে? বি1 হবে, তাই না? কি বলেছিলাম বলতো? ক্যান, কুড মানে মডাল যে অক্সিলারি ভার্বগুলো আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলোর পর তোমরা খুব ভালো করে জানো সবসময় কি হয়? V1 মানে হচ্ছে ভার্বের 1, ভার্ব চেঞ্জ হবে না। যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই বসাবো। এই এতটুকু ক্লাসটাই ছিল আমাদের গতকালকের ক্লাস, তাই না? ওইটা একটু রিপিট করে দিলাম কারণ আমি প্রশ্ন করলে ওইখান থেকে করতে পারি, তাই না? তো আজকে ক্লাসটা বাকি ক্লাসটা কমপ্লিট করবো এবং তোমাদের হাউ টু আনসার দ্য কোশ্চেন নং 4 মানে কিভাবে তুমি চেঞ্জ করবা সেটা আমরা আজকে ক্লাসে শিখবো। ওকে, তাহলে এখন যে রুলসটা করাবো কোশ্চেন 4 থেকে শুরু করতেছি, সম্ভবত 4 হবে বা 5, যাই হোক নাম্বারটা। যে একটা সেন্টেন্সের মধ্যে যদি নাও থাকে, কি থাকে? নাও, অ্যাট দিস মোমেন্ট, অথবা অ্যাট, তিনটা শব্দ লিখেছি, তাই না? কি লিখেছি? নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। এই তিনটা শব্দ যদি একটা সেন্টেন্সে একটা বাক্যের মধ্যে থাকে তাহলে ওই ভার্বটা কি করবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এখন কি লিখছি বলতো? নাও অ্যাট দিস মোমেন্ট, নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে তাহলে আমরা কি করব? যে ভার্বটা বসাবো সেই ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়? অ্যাম, ইজ, আর এবং মূল ভার্ব 1 এর সাথে কি হবে? আইএনজি, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জানি যে এম, ইজ, আর মূল ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? তাহলে একটা উদাহরণ দিয়ে দেখাই। নাও হি ডু দ্য ওয়ার্ক, এরকম একটা বাক্য দেওয়া আছে, নাও হি ডু দ্য ওয়ার্ক। তাহলে তুমি আনসারটা কি লিখবো বলো তো? যেহেতু বাক্যের মধ্যে নাও শব্দটা উল্লেখ আছে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হলে কি করতে হবে? কি এর সাথে ইজ হয়, ইজ। আনসারটা কি হবে বলো তো? আনসারটা হবে ইজ ডুইং দ্য ওয়ার্ক। সবাই ক্লিয়ার? তাহলে কি লিখেছি? হি ডু দ্য ওয়ার্ক।
আনসারটা যদি নাও না থাকতো তাহলে আমরা কি ইউজ করতাম, হি ডাজ দ্য ওয়ার্ক, তাই না? যেহেতু হি থার্ড পারসন ডাজ ইউজ করতাম। এখন কি হবে, ইজ ডুইং। কেন ইজ ডুইং হচ্ছে, তোমরা স্টুডেন্টরা রাইট ফ্রম হোম ভার্ব করতে গিয়ে যে সমস্যাটা করো, যেহেতু উপরে শব্দ দিয়ে প্যাসেজটা ভিতরে শব্দ বসাতে হয়, যে আচ্ছা তখন বলো যে ম্যাডাম এখানে তো হি দেওয়া আছে, হি থার্ড পারসন, তাহলে তো ইয়েস করলেই হচ্ছে। কিন্তু আমাদের যে রুলসটা যখন আসবে, যেমন এখানে থার্ড পারসন দেওয়া আছে অলরেডি, কিন্তু তারপর রুলস যেহেতু নাও এর রুলসটা চলে আসছে, এই জন্য আমাকে কন্টিনিউয়াস করতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে ইজ ডুইং দা ওয়ার্ক। ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট রুলসে চলে যাচ্ছি। রুলস 5, যদি এমন থাকে, যদি মনে হয় এটা করাইছি, তারপর লিখে দিচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি। এটা মনে হয় করানো হয়েছিল, তারপর মনে পড়তেছে না। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, এই শব্দগুলো যদি থাকে, এরপর আমরা V3 ইউজ করব। কি ইউজ করব? ভার্বের তৃতীয় রূপ। সবাই ক্লিয়ার? আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, এই শব্দগুলো যদি আসে, তাহলে এরপরে যে শব্দটা আসবে তাহলে ভার্ব 3 হবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি ব্যবহৃত হয় হচ্ছে বি। ঠিক আছে? আই শুড বি ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? হি হ্যাভ, হি হ্যাজ গন টু লন্ডন। মানে তুমি যে শব্দটার সাথে এই শব্দগুলো দেওয়া থাকবে সেটা কি করবা, তাহলে সেটা, যেমন আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, তাহলে যেহেতু বাক্যের আগে কি দেওয়া আছে, হ্যাভ দেওয়া আছে, তাই না? তাহলে শুধুমাত্র আমরা ভার্বটা হ্যাভ, হ্যাজ, এই রুলসটা তাহলে মনে থাকবে, যে দেখলে আমরা হ্যাভ এর পর ভার্বের তৃতীয় রূপ করে দেবো, তাই না? আনসারটা কি হবে? ডু এর তৃতীয় রূপ ডান। সবাই কি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমি যে দুটো রুলস পড়াইলাম, রুলসগুলো একটু বলি। প্রথম রুলসটা ছিল যে কোনো নাও অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেকেন্ড রুলসটা ছিল যে এখানে লেখা আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলোর পরে যে শব্দটা আনবো যেটা হচ্ছে V3 করবো। আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, আনসারটা কি হবে? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, ঠিক আছে, এখন আমরা নেক্সট রুলসে চলে যাচ্ছি। ওকে, কিছু শব্দ লিখেছি, তাই না? কি লিখেছি? জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, এই শব্দগুলা যদি একটা বাক্যের মধ্যে থাকে, একটা সেন্টেন্সের মধ্যে যদি এই শব্দগুলা থাকে, কি কি বলছি? জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, ইয়েট, এই শব্দগুলা যদি থাকে, তাহলে আমরা সেখানে কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। কি করব বলো তো? কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? যদি একটা সেন্টেন্সের মধ্যে জাস্ট, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, এই শব্দগুলো যদি সেন্টেন্সটার মধ্যে দেওয়া থাকে, তাহলে আমরা চেষ্টা অবশ্যই করতে হবে, কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, তাই না? সেটা তোমরা জানো। তাহলে কি ব্যবহার করবো বলো তো? হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের V3, এটা করতে হবে না? কি করতে হবে? তুমি যে ভার্বটা চেঞ্জ করবা সেটা হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকবে, তারপর হচ্ছে কি থাকবে? ভার্বের V3। এটা কিন্তু আগের রুলসটার সাথে মিলে গেছে, তাই না? আগের রুলসটা করানো হয়েছে যে একটা সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, বি, বিং, হ্যাভিং থাকে, তাহলে ভার্ব 3 করতে হয়। তাহলে আমরা তো একটু আগে জেনেছি যে হ্যাভ, হ্যাজ থাকলে অবশ্যই V3, আর এটা তো জানার কোনো অবকাশ নাই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করতে হয়। তাহলে আনসারটা কি হবে? আই সি ইউ জাস্ট। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে বলো তো? আই হ্যাভ সিন ইউ জাস্ট। সবাই কি ক্লিয়ার? জাস্ট শুধুমাত্র যেহেতু জাস্ট শব্দটা বাক্যের মধ্যে উল্লেখ ছিল, তাহলে সি এর সাথে কি হবে? হ্যাভ হবে, তারপরে হ্যাভের সাথে তৃতীয় রূপ হচ্ছে সি স সিন, তাহলে কি হবে? সিন হবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই রুলসটা, ওকে,
কি লিখেছি দেখো তো, ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, সিন্স, ঠিক আছে? এগুলো যদি একটা বাক্যের মধ্যে থাকে, অথবা অনেক সময় একটা ডেট দেওয়া থাকে, তাই না? লাস্ট কোনো ইয়ারের, লাস্ট ইয়ার, অথবা কোনো একটা অতীতের কোনো, যেমন একটা 2020 সাল, এরকম একটা সাল দেওয়া আছে, তাই না? লাস্ট যে কোনো যদি থাকে, তাহলে আমরা ভার্বটা কি করবো বলতো? ভার্ব টু, মানে কি পাস্ট ফর্ম করব। কি করব? পাস্ট ফর্মে করে ফেলবো, ভার্ব টু হবে, ঠিক আছে? তা আবার দেখো কি লিখছে, একটা সেন্টেন্সে যদি স্টার্টে থাকে, অ্যাগো থাকে, লং অ্যাগো থাকে, সিন্স থাকে, অথবা এমন কোন একটা শব্দ আছে, এমন কোন একটা ওয়ার্ড আছে যেটা পাস্ট দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট ঘটনা, ঠিক আছে? তাহলে সেটা আমরা অবশ্যই কি করব? পাস্ট করব। এবং তোমাদের জন্য এই রুলসটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আমি কিন্তু ফার্স্ট একটা রুলস বলছিলাম, কোনটা বলেছিলাম বলতো? যে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রথম যে রুলসটা। আর সেকেন্ড এই রুলসটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে তোমার যদি একটা প্যাসেজে পাস্ট দিয়ে শুরু হয়, যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ইয়ং ম্যান, বা দেয়ার লিভড এ ওল্ড ফার্মার, এরকম দিয়ে যদি প্যাসেজটা শুরু হয়, তোমরা জানো যে এর পরের সিকোয়েন্সে যতগুলা শব্দ বসে, মোটামুটি যদি টু না থাকে, যদি ক্যান পুট না থাকে, তাহলে কিন্তু সব পাস্টে হবে, তাই না? যে রুলসগুলো আমার বলা হয়েছে ওগুলা যদি না থাকে, তাহলে কিন্তু সবগুলা পাস্ট হবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে তাহলে যদি কোনো প্যাসেজটা পাস্টে শুরু হয়, বাকিটা যেহেতু পাস্টে, তাহলে আমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটা কি? যেমন আই ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে এখানে যেহেতু বাক্যটার ভিতরে স্টার্টে শব্দটা দেওয়া আছে, তাই না? তাহলে আমাকে কোন ফর্মে নিতে হবে বলতো? পাস্ট ফর্মে নিতে হবে। কোন ফর্মে? পাস্ট। তাহলে কি লিখবো? ডু এর পাস্ট ফর্ম কি লিখবো বলতো? ডিড। সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না থাকো, অবশ্যই ক্লাস শেষে আমাকে বলবা, ঠিক আছে? তাহলে এই রুলসটাকে আমরা ক্লিয়ার, যে স্টারে অ্যাগো, লং অ্যাগো, সিন্স, লাস্ট ইয়ার, লাস্ট যে কোনো একটা টাইম উল্লেখ থাকলে সেটা আমরা পাস্ট টেন্স করবো। হ্যাঁ, ভার্ব টু করবো। আমি একটা শব্দ লিখেছি, কি লিখেছি বলো তো? হোয়াইল। হোয়াইল মানে কি বলো? যখন। হোয়াইল মানে যখন। হোয়াইল মানে যদি যখন হয়, হোয়াইল মানে তো যখন, তাই না? কিন্তু ডিফারেন্স আছে, তাই না? ডিফারেন্সটা কি আমরা একটু জানবো। যে হোয়াইল যখন থাকবে, হ্যাঁ, এরপরে তুমি হোয়াইলের পর এখানে দুটা রুলস আমরা মনে রাখবো। হোয়াইল এরপরে যদি ভার্ব থাকে, কি থাকে? ভার্ব থাকে, তাহলে আমরা আইএনজি করব। কি করব? হোয়াইলের পরে ভার্ব থাকলে আমরা আইএনজি করব। কিন্তু সেকেন্ড রুলসটা দেখো, যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে, হোয়াইল এর পর সাবজেক্ট থাকলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো কি লিখেছি, সবাই একটু দেখো। হোয়াইলের পর ভার্ব থাকলে আইএনজি করব। কি করব? তোমাকে যদি একটা গ্যাপের মধ্যে, হ্যাঁ, যে গ্যাপটা তুমি পূরণ করবা, হোয়াইল যে দুইটা হতে পারে, একটা কন্টিনিউ, মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট এই রুলসটা। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেও আসে এবং রাইট ফর্ম অফ ভার্বেও আসে। এবং তুমি যখন কোনো একটা বাক্য তৈরি করবা, একটা সেন্টেন্স মেক করবা, সেক্ষেত্রে তুমি হোয়াইল ইউজ করবা, সেটাও তোমার প্রয়োজন হয়। কিন্তু যেহেতু তোমাদের এখন কমপ্লিটিং সেন্টেন্স নাই, তাহলে তো মনে করতেছো ওকে বেটার, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স নাই, শেখার দরকার নেই। কিন্তু তোমাদের নেক্সট ইন্টারমিডিয়েটে তো আছে, তাই না? তো আমরা এটা মনে রাখবো যে হোয়াইলের পর যদি ভার্ব থাকে, তাহলে আইএনজি করবো। হোয়াইলের পর কি থাকলে? ভার্ব থাকলে আইএনজি। কিন্তু তোমাকে যদি হোয়াইলের পর একটা সাবজেক্ট বসায় দেয়, সেক্ষেত্রে তুমি আর আইএনজি করতে পারবে না। সেক্ষেত্রে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হয় বলতো? ওয়াচ অথবা ওয়ার প্লাস ভার্ব ওয়ান এর সাথে কি হয়? আইএনজি। ডিফারেন্সটা একটু লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট। হোয়াই ভার্ব প্লাস আইএনজি লিখেছি, এখানেও ভার্ব প্লাস আইএনজি। কিন্তু যদি সাবজেক্ট যখন চলে আসবে, তখন আমাকে একটা ওয়াচ অথবা ওয়ার ইউজ করতে হবে। ওকে, আমি দুটো এক্সাম্পল ব্যবহার করে দেখাচ্ছি। আই স হিম হোয়াইল গো টু কলেজ। I saw him while
আই গো টু কলেজ। দেখো আমি দুটা বাক্য লিখেছি তাই না, এখানে কি লিখেছি দুটা একটু একটু পার্থক্য করার চেষ্টা করো। এখানে হোয়াইলের পর সরাসরি ভার্ব বসানো হয়েছে তাই না, তখন তুমি যখন হোয়াইলের পর সরাসরি ভার্ব বসাবা আনসারটা কি হবে, গোয়িং হবে তাই না, কোনো চেঞ্জ হবে না। হোয়াইলের পর কি হবে, সরাসরি ভার্ব হবে গোয়িং। আর যখন হোয়াইলের পর এখানে কিন্তু অলরেডি একটা সাবজেক্ট চলে আসছে তাই না, আই বা উই বা হি যেটি আসুক না কেন, তখন এখন যখন সাবজেক্ট আসছে এখন কিন্তু আমরা সরাসরি আর আইএনজি করতে পারবো না। তাহলে আনসারটা কি করে লিখতে হবে বলো, আই ওয়াজ গোয়িং। কিড, ওকে ক্লিয়ার? আচ্ছা, তাহলে রুলসটা আমি আবার বলতেছি, একটা সেন্টেন্সে যদি হোয়াইল থাকে, হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। আর যদি হোয়াইলের পর ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আমরা সরাসরি আইএনজি যুক্ত করব। ওকে ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি, এটা খুব ভালোভাবে শিখবা, ঠিক আছে? আমি আরেকটা রুলস গুলো তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ করব। ইফ, তাই না, ইফ মানে কি বলতো, যদি। যদি এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর কমপ্লিটিং সেন্টেন্স, আই নো ইট, ইউ অলসো নো, তাই না, যে যদিও এটা কমপ্লিটিং সেন্টেন্সে সবচেয়ে বেশি আসে, কিন্তু তাহলে আমরা এটা কেন রাইট ফর্ম অফ ভার্বে শিখতেছি, তাই না? কোশ্চেনটা এখানে কিন্তু তোমার কিছু কিছু কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে ইফ দ্বারা বাক্য তৈরি করা থাকবে, পরের অংশটা তোমাকে করতে বলা হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার ইফের নিয়মটা ব্যবহার করতে হবে। এবং যেহেতু তোমার কাছে কমপ্লিটিং সেন্টেন্স করার অপশন নাই, যেহেতু তোমরা এখন কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের আউট অফ সিলেবাস, সেই ক্ষেত্রে অবশ্যই ইফ এর রুলসটা তোমাকে করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শুরু করি। ইফ এর তিনটা কন্ডিশন, ইফ কে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। কি বলা হয় বলতো, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি, তাই না? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে যেটা দ্বারা শর্ত প্রকাশ করে, ঠিক আছে? শর্ত একটা প্রকাশ করে, যেমন ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করবো, বা তুমি যদি পড়ো তুমি পাস করবা। ইফ ইউ রিড সিরিয়াসলি ইউ উইল পাস, তাই না, ইন দ্য এক্সাম। তুমি পড়লে তুমি পাস করবা, না পড়লে তো পাস করবা না, তাই না? এই টাইপ মানে এরকম কন্ডিশনাল অর্থটা প্রকাশ করবে, সেটাই হচ্ছে ইফ। হ্যাঁ, তো আমরা ইফের একটা রুলস আছে, সেই রুলসটা একটু ফলো করবো। রুলসটা দেখো, তিনটা রুলস, তিনটা কন্ডিশন ফলো করবো। তাহলে ইফ, এটা একটু লিখো, সাবজেক্ট ভার্ব যদি প্রেজেন্ট হয়, ভার্ব যদি কি হবে, প্রেজেন্ট, তাহলে আমরা সাবজেক্টের পর উইল বসাবো, সাবজেক্টের পর কি বসাবো, উইল, ঠিক আছে? আর বাকি অংশ লিখলাম না, কারণ এটা তার কমপ্লিটিং সেন্টেন্স তোমার লাগবে না। ইফ ইফ সাবজেক্ট ভার্ব যদি পাস্ট হয়, ঠিক আছে, তাহলে সাবজেক্টের পর আমরা কি দিব, উড দেব, ঠিক আছে? দুইটা রুলস লিখছি তাই না, একই সেম। একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো আমি তিনটা রুলস লিখছি, রুলস তিনটা একটু কষ্ট করে খাতায় লিখে নাও। কি লিখছি, যে ইফ সাবজেক্ট ভার্ব যদি প্রেজেন্ট হয় সাবজেক্টের পর উইল দিব, আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিব, তাহলে বুঝতে পারবা। আগে একটু দেখো কি লিখেছি। ইফের দুইটা অংশ থাকবে। ইফের কয়টা অংশ থাকবে, দুইটা অংশ, একটা তোমাকে দেওয়া থাকবে আর একটা তোমাকে করতে হবে। আগে কমপ্লিটিং সেন্টেন্স করতাম, মানে কি একটা সেন্টেন্স তোমাকে লিখতে হতো, এখন কিন্তু সেন্টেন্স লিখতে হবে না, একটা ভার্ব বসাতে হবে। ওকে, পরীক্ষা তোমাকে আসলো, ইফ ইউ স্টাডি, ইফ ইউ স্টাডি রেগুলারলি, ঠিক আছে, ইউ পাস ইন দা এক্সাম। তোমাকে বাক্যটা এভাবে দেওয়া আসছে, ঠিক আছে? কিভাবে দেওয়া আছে, ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ পাস ইন দা এক্সাম। তখন তুমি কি করবা বলো তো, পাস, যেহেতু এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, কোন টেন্সে আছে আমরা এটা দেখবো। ভার্বটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমরা আনসারটা কি বসাবো বলো তো, উইল পাস। আনসারটা কি হবে, উইল পাস। সবাই কি ক্লিয়ার? আবার দেখো আমি বলছি, যদি ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে পরের অংশটা যে ভার্বটা তুমি বসাবা সেক্ষেত্রে আমরা উইল ইউজ করব। কি ইউজ করব, উইল। পরের রোলসটা যদি এখানে স্টাডিড থাকতো,
if you studied regularly, studied regularly, STUDIED, studied past tense আছে, past হলে ভার্বটা উইল এর past form কিন্তু would, সেই সেন্সেও কিন্তু আমরা অনেক ইজিলি বসাতে পারি। তাহলে আমরা আনসারটা কি লিখবো? আনসারটা কিন্তু কি হবে? would pass হবে, তাই না? সবাই কি ক্লিয়ার আমার কথাটা? আবার একটু যদি মনোযোগ দিয়ে পড়ো তোমাদের এটা কখনো ভুল হবে না, যে প্রথম অংশটা করার সময় আমরা খেয়াল রাখবো ভার্বটা প্রেজেন্টে আছে কিনা। যদি প্রেজেন্টে থাকে তাহলে পরের অংশে আমরা উইল ইউজ করব, যদি পাস্টে থাকে তাহলে উড ইউজ করব, ঠিক আছে? ভার্ব চেঞ্জ হবে না, কারণ মডেল ভার্বের পর ভার্ব চেঞ্জ হয় না, তোমরা জানো। থার্ড রুলসটা কি বলছি? যে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হওয়ার জন্য কি লাগবে বলো তো? একটা হ্যাড দিতে হবে, তাই না? হ্যাড স্টাডিড এরকম যদি দেওয়া থাকে, হ্যাড স্টাডিড, তাহলে সাবজেক্টিভ পর কি বসাতে বলছি বলো তো? উড হ্যাভ। তাহলে আনসারটা কি হবে বলো তো? উড হ্যাভ পাস্ট। সবাই কি ক্লিয়ার আমার কথা? যেহেতু এখানে হ্যাড স্টার্টেড ছিল তাহলে কি হবে? উড হ্যাভ পাস্ট, উড হ্যাভ দিব এবং এরপরে যে ভার্বটা বসাবো সেই ভার্বের তৃতীয় রূপ করব। সবাই কি ক্লিয়ার আমার কথা ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই তিনটা রুলস মোস্ট ইম্পর্টেন্ট, নট অনলি ফর কমপ্লিটিং এ সেন্টেন্স বাট অলসো কিসের ক্ষেত্রে? ইউজ অফ ভার্ব। ওকে, তাহলে আমি একটা বিষয় একটা ক্লিয়ার করতেছি, একটু দেখো। তোমার যদি এরকম একটা বাক্য থাকে, ইফ আই হ্যাড মাচ মানি, ঠিক আছে? তোমার একটা বাক্য বলা হচ্ছে ইফ আই হ্যাড মাচ মানি, আমার যদি অনেক টাকা থাকে, এখানে হ্যাড আছে তাই না? তার মানে কি এটা ভার্ব তৃতীয় কন্ডিশন? না, এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশনে হবে, ঠিক আছে? কারণ হ্যাডের পরে V3 নাই। অনেক স্টুডেন্টরা কি করো, তোমাদের ইভেন এটা যখন অ্যাডমিশন টেস্টে আসে, তোমরা করার সময় কি এখানে হ্যাড আছে তাহলে উড হ্যাভটাই রাইট, উড হ্যাভ দিয়ে দাও। তাহলে আমরা কি করবো বলতো? যদি হ্যাডের পর V3 না থাকে, আমরা জানি যে শুধু হ্যাড যখন থাকে সেটা পাস্ট কন্ডিশন প্রকাশ করে, তাই না? তারপর মনে রাখবা যে যদি শুধু হ্যাড থাকে আর V3 যদি না থাকে, ঠিক আছে, এটা যদি না থাকে তাহলে কি দিতে হবে? আই উড, ঠিক আছে? আই উড বাই এ কার, আই উড বাই, ঠিক আছে? মানে আই উড বাই সামথিং। তাহলে এই যে তখন কিন্তু আর উড হ্যাভ হবে না, কি হবে? শুধু উড হবে, ঠিক আছে? তাহলে আই উড বাই, তারপর মোর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সবাই ক্লিয়ার? আশা করি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের এই কয়েকটা রুলস প্র্যাকটিস করে যদি তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। এবং পরীক্ষায় তোমরা, যেহেতু আমি ফার্স্টে প্রথম থেকে বলে নিছি যে রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে নাম্বার 10, তোমাকে 10-এ 10 পাওয়ার জন্য অবশ্যই হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে। কেন ট্রাই করতে হবে? আগে না করলেও চলতো, ভাবতা অনেক অন্য টপিকস দিয়ে নাম্বার পাওয়া যাবে। এখন যেহেতু 10, তুমি যদি একটু সময় দাও তুমি অবশ্যই 10-এ 10 পাবা। ওকে, আচ্ছা, এখন স্যার কত মিনিট সময় আছে? আচ্ছা, তাহলে আমি একটু আলোচনা করবো। আচ্ছা, ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আজকের ক্লাস পর্যন্ত। কারো কোনো সমস্যা থাকলে এখন আমি তোমাদের সাথে ডিসকাস করবো, আর কালকে দেখাবো যে কিভাবে তুমি বাক্যে ব্যবহার করবা। ওকে, আচ্ছা, তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক মানে করতে দেই এবং তোমরা আমাকে রেসপন্স করবা। ওকে ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা।